হ্যালো, সকলকে শুভ সকাল আন্দামান থেকে। আমাদের পোর্ট ব্লেয়ার ভ্রমণের পঞ্চম দিনে আমরা গিয়েছিলাম বারাটাং। বারাটাং যাওয়াটা এবার আমাদের ভ্রমণ পরিকল্পনার অন্তর্গত না থাকলেও হঠাৎ করেই হয়ে গিয়েছে। বারাটাং যাওয়ার জন্য আমরা মধ্যরাত্রিতে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমাদের ড্রাইভার রাত ৩টায় আমাদেরকে পিক করতে এসেছিলেন। কেন এত রাতে বেরিয়েছিলাম সেটাও আমি আমার ভিডিওতেই বলবো। আমরা পোর্ট ব্লেয়ারে ৫ দিন ছিলাম। আমাদের পোর্ট ব্লেয়ার ভ্রমণের চতুর্থ দিনে আমরা পোর্ট ব্লেয়ারের চিরিয়া টাপুর কাছে মোন্ডা পাহাড়ে ট্রেকিং করেছিলাম। মোন্ডা পাহাড়ে ট্রেকিং এর ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা উপরের আই বাটনে ক্লিক করে প্লিজ দেখে নিন। মোন্ডা পাহাড়ে ট্রেকিং এর অভিজ্ঞতা ছিল অনবদ্য। বারাটাঙে আমরা লাইমস্টোন কেভ এবং মাড ভলক্যানো দেখেছিলাম, কিন্তু এই ভ্রমণের সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা ছিল জারোয়া দর্শন। বারাটাঙের লাইমস্টোন কেভ বা মাড ভলক্যানো পৌঁছানোর জন্য আপনাকে জারোয়াদের এলাকা পার করতে হবে। লাইমস্টোন কেভ ভীষণ সুন্দর ছিল, কিন্তু যে রাস্তাটা দিয়ে লাইমস্টোন কেভ পৌঁছতে হয়েছিল সেটা তার থেকেও সুন্দর ছিল। এই ভিডিওতে আমি আমাদের বারাটাঙের অভিজ্ঞতা পুরোপুরি শেয়ার করেছি। এটি হলো অ্যাক্টিভ মাড ভলক্যানো। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের পোর্ট ব্লেয়ারের অন্তিম দিন। আজ আমরা যাব বারাটাং দ্বীপ ঘুরতে। এখন রাত 2:40 বাজে। বাইরে দেখুন কত অন্ধকার, তাই রাত থাকতেই ঘুম থেকে উঠে পড়েছি। এবার বেরোবো। বারাটাং দ্বীপে পৌঁছানোর জন্য জারোয়া অঞ্চল পেরোতে হয়। এই জারোয়া অঞ্চল দিয়ে যাওয়ার সময় অনেক সময় জারোয়া দেখতে পাওয়া যায়। আর আজকের এই ট্রিপের পিছনে বারাটাং দ্বীপ ঘোরার সাথে সাথে জারোয়া দেখাটাও আমাদের একটা উদ্দেশ্য। জারোয়া অঞ্চল দিয়ে গাড়ি কনভয় সিস্টেমে যায়, আর কনভয় সিস্টেমে যত সামনে আপনি থাকতে পারবেন জারোয়া দেখতে পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যায়। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ব রাত ৩টের মধ্যে। কিন্তু জারোয়া অঞ্চলে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি ওখানে কোনো কিছু রেকর্ড করতে পারবো না। আমি শুধু আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো। আন্দামানের প্রশাসন এবং পুলিশ কিন্তু চায় না যে আমরা জারোয়া দেখতে পাই, তাই তাদেরকে যতটা সম্ভব লুকিয়ে দেওয়ারই চেষ্টা করেন তারা। দেখি যদি তাদের দেখা পাই। আমরা এখন 100 কিলোমিটার মতো ট্রাভেল করে চলে এসেছি আমাদের হোমস্টে থেকে, আর কনভয়ের পিছনে দাঁড়িয়ে পড়েছি। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখানে অনেক দোকান খোলা ছিল। এখানে চাও পাওয়া যাচ্ছিল। জারোয়া এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ির কাঁচ নামানো যায় না, গাড়ির দরজা খোলা যায় না এবং কোথাও দাঁড়ানো কিন্তু যায় না। এই এলাকায় ঢুকতে আলাদা পারমিশন লাগে। কনভয় কিন্তু সকালবেলায় ছাড়ে। আমরা রাত্রে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র লাইনে আগে থাকার জন্য। সকালবেলা যখন কনভয় ছাড়ে তখন সবার প্রথমে থাকে পুলিশের জিপ এবং পুলিশের বাইক, এবং তারপরে থাকে সরকারি বাস, এবং তারপরে ট্যুরিস্টদের গাড়ি শুরু হয়। আমরা রাত ৩টায় বেরিয়েও ট্যুরিস্টদের গাড়ির মধ্যে চতুর্থ স্থানে ছিলাম। আমরা এখন জারোয়াদের সেই জায়গাটা পার করে চলে এসেছি। এখন আমরা সমুদ্র পার হচ্ছি কার্গো জাহাজে। আমরা প্রচুর জারোয়া দেখেছিলাম। আমাদের ড্রাইভার বলেছিলেন যে উনি চেষ্টা করবেন আমাদের একটা বা দুটো জারোয়া অ্যাটলিস্ট দেখানোর জন্য, কিন্তু আমাদের সৌভাগ্য সেদিন প্রচুর জারোয়া মানুষেরা বাসে করে ট্রাকে করে কোথাও যাচ্ছিলেন, ফলত আমরা সেদিন প্রচুর জারোয়া দেখতে পেয়েছি। বারাটাং একটি আলাদা দ্বীপ। পোর্ট ব্লেয়ার দ্বীপ থেকে বারাটাং যেতে হলে আপনাকে সমুদ্র পার হতে হবে। আর এখানে সমুদ্র পার হওয়ার উপায় হলো এই কার্গো জাহাজগুলি। এই কার্গো জাহাজগুলি এতটাই বড় যে এর মধ্যে কার, বাস, ট্রাক সব চলে আসে। আমি এখন আছি এই কার্গো জাহাজে, আর এই কার্গো জাহাজে করে আমি সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং দ্বীপ।
এখানে আমরা কার রিজার্ভ করে এলেও এখানে কার বুক করা বা রিজার্ভ করা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি বাসেও আসতে পারবেন। এই কার্গো জাহাজে ভাড়া লাগে জনপ্রতি 12 টাকা। এই বারাটাং দ্বীপে আসার জন্য পারমিশন করাতে হয়। আমাদের ড্রাইভার আমাদের জন্য পারমিশন করিয়েছিলেন, কিন্তু বাসে এলে কেমন করে পারমিশন করাতে হয় বা করাতে লাগে কিনা সেটা কিন্তু আমি জানি না। বারাটাং দ্বীপে পৌঁছে কিন্তু আপনাকে আবার বোটে উঠতে হবে লাইমস্টোন কেভ দেখার জন্য। কিন্তু এই অবধি পৌঁছে আমাদের মন খুব ভালো হয়ে গিয়েছিল বাকি ট্রিপটা করার আগেই, কারণ আমরা প্রচুর জারোয়া দেখতে পেয়েছিলাম। একজন জারোয়া মহিলা তো আমাদের গাড়ির একদম সামনে দিয়ে পার হয়েছিলেন। যদিও সেদিন সেই আদিবাসীদের জন্য দাঁড়াতে পারিনি, দরজা খুলতে পারিনি, এমনকি কাঁচটাও নামাতে পারিনি, কিন্তু তাদের প্রতি অজানা ভালোবাসার শিহরণ মনের কোণে কিন্তু হয়েছিল। তারাও তো আমাদেরই মতো, আমাদেরই একজন। তবু আমরা তাদের থেকে কত দূরে। আর নিয়ম অনুযায়ী আমি তাদের ফটো বা ভিডিও কোনোটাই ক্লিক করিনি। আর অবশেষে পৌঁছে গেছিলাম বারাটাং দ্বীপ আর নিচে নামার লাইনে দাঁড়িয়েছিলাম। কোথায়? এদিকে না। এখন রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছি লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার বোটে ওঠার জন্য। দেখেন, এই আপনার বোটের ড্রাইভার, ঠিক আছে? এই গাইড করবে আপনাকে, এই আপনাকে নিয়ে যাবেন আর এই আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, বোটের নাম হচ্ছে রুদ্রাক ভিউ, ঠিক আছে? এটা মনে রাখবেন। বোটের नाम क्या है? रुद्रक व्यू। जाइए जाइए, इनके साथ जाइए। आशे ना লাইমস্টোন কেভে যাওয়ার টিকিটও কিন্তু আগে থেকে কেটে রাখতে হয়। আমাদের ড্রাইভার আমাদের জন্য এই টিকিট কেটে রেখেছিলেন। আপনি যে ড্রাইভারের সাথে যাবেন ওনাকে বললেই উনি এখানকার টিকিট কেটে রাখবেন। এই টিকিটেরও অ্যাডভান্স বুকিং হয়। এখন আমরা স্পিড বোটে চড়তে যাচ্ছি। স্পিড বোটে করে আমরা এখন যাব লাইমস্টোন কেভ দেখতে। আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি। এখানে সমুদ্র এত শান্ত যে এটা সমুদ্র না নদী এটাই বোঝা যায় না। আমরা কিন্তু এখানেই কিছুটা আগে নেমেছি কার্গো জাহাজ থেকে, আর এখন আমরা চলে এসেছি আবার একই জায়গাতে লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার জন্য স্পিড বোটে উঠতে। আর এই দেখুন আমাদের স্পিড বোট চলে এসেছে। पैसा अगर कुछ भी खाने की चीज है, अगर खाना चाहते हो तो आप बोट पर खा लीजिए, क्योंकि केव पे लेके जाना अलाउ नहीं करते हैं, बोट पर छोड़ के जाना पड़ता है। पानी तो नहीं जा सकते ना भैया? पानी लेके जा सकते हैं। और बच्चे को अंदर कुछ मिलता है क्या अंदर? वहाँ पे बस लेवल किसी को, उसके अलावा तो कम तो फॉल्स नीचे के लिए ना, यहाँ पे प्लास्टिक आइटम कुछ भी लाना नहीं है। বারাটাঙে পৌঁছে লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার জন্য আমরা স্পিডবোটে উঠলাম। স্পিডবোটের ভাড়া ছিল 1600 টাকা প্রতিজন। 2 বছরের উপরে সমস্ত বাচ্চার জন্যই এখানে ফুল ফেয়ার লাগে বোটের। কিন্তু এখানে এই নৌকায় যাত্রা কিন্তু অভূতপূর্ব। সমুদ্রে ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে আমাদের দুই পাশে কিন্তু আপনি অরণ্য দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দ্বীপ। এখানে সমুদ্র এত শান্ত আর দুপাশে অরণ্য রয়েছে, আপনার হয়তো মনে হচ্ছে এটা নদী, কিন্তু এটা নদী নয়, এটা সমুদ্র।
যদিও আমরা মার্চ মাসে আন্দামান ঘুরতে গিয়েছিলাম, যেটা এটার উপযুক্ত সময় নয়, তবুও সেই দিন অর্থাৎ বারাটাং আমরা যেদিন গেছিলাম সেদিন অতটা গরম ছিল না। অফ সিজনে গিয়েছিলাম, সেই জন্য হয়তো আমরা খুব তাড়াতাড়ি এখানে নৌকার টিকিট পেয়ে গিয়েছিলাম। কিন্তু আপনি যদি সিজনে যান তাহলে একটু খোঁজ নিয়ে যাবেন, কারণ আমি দেখেছি এখানে 2 দিন আগে এখানে সমস্ত বোটের টিকিট বুক হয়ে যায়। এখানে দেখুন, দুটো টুরিস্টের নৌকা একজন আরেকজনের সঙ্গে রেস লড়ছে। আমাদের নৌকাটা ওই নৌকাটিকে ওভারটেক করার জন্য প্রচন্ড জোরে চলছিল, আর এই সময় কিন্তু বেশ ভয় লাগছিল। এই যাত্রাপথে বোট চালকরা কখনো নৌকাকে ডান দিকে বেঁকিয়ে বা বাঁ দিকে বেঁকিয়ে, কখনো সোজা করে এবং খুব তাড়াতাড়ি এই সমস্ত জিনিসগুলো করে আবার সোজা হয়ে গিয়ে চলে বোটে একটু অ্যাডভেঞ্চার দেওয়ার চেষ্টা করেন। আর এখন আমরা ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে যে ছোট খাড়ির রাস্তা ঢুকে গেছে সেই জায়গা দিয়ে যাচ্ছিলাম, আর এখান দিয়ে যেতে অসাধারণ সুন্দর লাগছিল। এখানে রাস্তাটা এতটাই ছোট ছিল যে দুদিকের ম্যানগ্রোভ অরণ্যের গাছের শিকড়, গাছের ডালগুলো আমাদের নৌকার উপরে চলে আসছিল। অভূতপূর্ব ছিল। আমাদের গাইড আমাদেরকে বলছিলেন যে এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা কিন্তু ফিরবো না, আমরা অন্য রাস্তা দিয়ে ফিরবো। তাই এই রাস্তাটা যেহেতু এতটা সুন্দর, তাই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যা কিছু করার ইচ্ছা এখনই যেন আমরা করে নিই, কারণ ফেরার সময় এই সুন্দর রাস্তাটা আমরা আর পাবো না। আর অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এখান থেকে ভেতরে অনেকটা হাঁটতে হবে, প্রায় 1.5 কিলোমিটার মতন হাঁটতে হবে, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর। এখন আমরা ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে হাঁটছিলাম। অরণ্যের মধ্যেও এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নাম ছিল এবং সেগুলো লেখা ছিল, যেরকম কোবরা খাড়ি বা দুধ খাড়ি ইত্যাদি। এখানেও কিন্তু সুন্দরী গাছ আছে, যার থেকেই আমাদের সুন্দরবনের নামকরণ হয়েছে। এখন আমাদের দুপাশেই আছে ম্যানগ্রোভ অরণ্য। আমি আপনাদের সঙ্গে আমাদের আগের দিনের অর্থাৎ পোর্ট ব্লেয়ার ভ্রমণের 4র্থ দিনে মুন্ডা পাহাড়ে ট্রেকিং এর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলাম। এই জায়গার রাস্তাও কিন্তু অনেকটা মুন্ডা পাহাড়ে ট্রেকিং এর সময় আমরা যেরকম রাস্তা পেয়েছিলাম সেই রকমই ছিল। এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে ট্রেকিং করেই কিন্তু আমাদেরকে পৌঁছতে হবে লাইমস্টোন কেভে। এখন আমরা এই অরণ্যের ভিতর দিয়ে হাঁটছি, চারিদিকে লম্বা লম্বা গাছ, বিল্ডিং নয় গাছ। দেখুন কত লম্বা এই গাছগুলো, বিশাল বিশাল লম্বা এক একটা গাছ, সমস্ত লম্বা লম্বা গাছ, আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। আর এখন আমরা যাব চুনাপাথর গুহা বা লাইমস্টোন কেভ দেখতে। ম্যানগ্রোভ হুইসলার পাখিটি এখানে আছে। এই সিলাই পাতি, এটি একটি গাছের নাম।
মুন্ডা পাহাড়ের মতন এখানে ম্যানগ্রোভ অরণ্যের শিকড় বাকড় চারিদিকে ছড়িয়ে থাকলেও এখানে রাস্তা কিন্তু সমতলই ছিল। মুন্ডা পাহাড়ের মতন পাহাড়ি রাস্তা কিন্তু এখানে ছিল না। এটি হোয়াইট বেলিড সি ঈগল। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় চলে এসেছিলাম যেখানে ধুধু মাঠের মতন ছিল, খুব একটা গাছপালা ছিল না। এখন আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলেছি। জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে কিন্তু এরকম ট্রেক করে যেতে হবে। আমরা যেহেতু জাস্ট একদিন আগেই মুন্ডা পাহাড়ে ট্রেকিং করে এসেছিলাম আর সেটা একটু কঠিন ছিল, তাই এখানকার ট্রেকিং আমাদের অতটা কঠিন মনে হচ্ছিল না, সহজই মনে হচ্ছিল। আপনি যদি আমার পোর্ট ব্লেয়ারি চিড়িয়াটাপুর কাছে মুন্ডা পাহাড়ে ট্রেকিং এর ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ আমাদের মুন্ডা পাহাড়ে ট্রেকিং এর অভিজ্ঞতা ছিল অসাধারণ। মুন্ডা পাহাড় ট্রেকিং ভিডিও লিঙ্কটি আপনি উপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই রাস্তা কিন্তু অতটা কঠিন ছিল না, এমনকি এখানে কোনো কোনো জায়গায় কিন্তু বাঁধানো সিঁড়িও ছিল। শুধুমাত্র এই গাছের মূলগুলির জন্যই এখানে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। তবে এখানে এই ম্যানগ্রোভ অরণ্যের জন্যই কিন্তু আন্দামানের এই দ্বীপগুলি টিকে আছে। আর ম্যানগ্রোভের এই মূলগুলি দ্বীপের মাটিকে ধরে রেখেছে। এই ম্যানগ্রোভের মূলগুলি না থাকলে হয়তো দ্বীপের মাটি সমুদ্রে বহু আগেই ভেসে যেত। এখানে আমাদের দুই পাশেই দেখুন পাহাড়, আর মধ্যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, অভূতপূর্ব লাগছে। ज़्यादा লেভেলে ট্রেক হচ্ছে, ज़्यादा সব ট্রেকিং ফেকিং সবই হয়ে গেল। ট্রেকিং করছি 2 দিন ধরে, লেভেলে জিনিসপত্র হচ্ছে। আন্দামান গ্রিন পিজন। আর এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ল যে ধারে কিছু ফুল ফুটে আছে, আর সেই ফুলগুলো বেশ চেনা চেনা। ভালো করে দেখতেই দেখলাম এ তো নয়নতারার মতো দেখতে, শুধু রংটা নীল। এখানে কিন্তু ভেতরে অনেক দোকানও আছে। कौन सा पत्ता दिए? একটা জিনিস এখানে আমি আপনাদের বলতে চাই, নৌকা থেকে নেমেও কিন্তু এখানে প্রচুর হাঁটতে হয়। যদি আপনি অনেক বয়স্ক হন অথবা আপনার সঙ্গে ছোট বাচ্চা থাকে তাহলে এই ট্রেকটা করতে আপনাদের একটু অসুবিধা হলেও হতে পারে। আমরা লাইমস্টোন কেভের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই লাইমস্টোন কেভ অবধি আসতে কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হয়েছে। এই ট্রেক করার সময় আপনি আপনার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই রাখবেন, কিন্তু সমস্যা এটাই যে আপনি এই যাত্রাপথে আপনার সঙ্গে কোনো খাবার রাখতে পারবেন না। এখানে কোনো খাবার নিয়ে আসা অ্যালাউড নয়। যদি আপনার সঙ্গে কোনো খাবার থেকেও থাকে তাহলে সেটা আপনাকে আপনার ব্যাগ সমেত নৌকায় রেখে আসতে হবে, কারণ এখানে কোনো রকম খাবার নিয়ে আসা অ্যালাউড নয়। আর এখানে ভেতরে কিন্তু খুব বেশি খাবার দাবার পাওয়াও যায় না। আমরা এবার ধীরে ধীরে গুহার দিকে এগোচ্ছি। জায়গাটা এতটা সুন্দর যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার এখানে এসে এই জায়গাটাকে অনুভব করা উচিত।
আমাদের দুপাশে এখন পাহাড় আর মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি আর বেশ ভালো মতো বুঝতে পারছি যে এই পাহাড় দুটো আস্তে আস্তে উপরের দিকে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ দুপাশে দাঁড়িয়ে থাকা এই দানবাকৃতি পাহাড়ই ধীরে ধীরে গুহার রূপ নিতে চলেছে। এখন আমরা ধীরে ধীরে গুহার ভিতরে প্রবেশ করছি আর আলো কম হয়ে আসছে, অন্ধকার বাড়ছে। আর কিছুক্ষণ পর এখানে টর্চ লাইট ছাড়া কিছুই দেখা যাবে না। দেখুন ভেতরে কতটা অন্ধকার। এখানে দেখুন লাইমস্টোনের দ্বারা পাহাড়ের উপরটা পুরোটাই বন্ধ হয়ে গেছে, একটুখানি ফাঁকা আছে। আর এইটা হলো সেই জায়গা যেখান দিয়ে আমরা এই লাইমস্টোন কেভে ঢুকেছি। আর এই দিকটা পুরোটাই এই চুনা পাথরের গুহা। এটা গুহার ভিতরের অংশটা পুরোই অন্ধকার। मंदिरों में जो शंख होता है ना, शंख तो लाइटिंग झूमर होता है ना, झूमर लाइटिंग इस साइड में देखिए, उसी वाटर में जो जलीफिश होता है ना, जलीफिश की मात्रा ज्यादा होती है, वहाँ पे से शाइनिंग करता है सिलिका माइका। अच्छा। और सर यहाँ से 40 मीटर अगर किसी भी स्टोन को अगर टच करते हैं तो फिर यहाँ से ब्लैक पड़ जाता है, फिर उनका ग्रोथ होना बंद हो जाता है। किसी भी स्टोन को टच मत करिएगा। এখানে আমাদের গাইড আমাদেরকে চুনাপাথরের গুহার ভিতরে তৈরি হওয়া বিভিন্ন গঠনকে বিভিন্ন রকম বাস্তব বস্তুর সাথে মিল দেখিয়ে কল্পনা করতে বলছিলেন। यहाँ पे देख लीजिए कम से कम 3 या 4 यहाँ पे गैल है, जुड़ने के लिए 3 या 4 साल लगे। साल में सिर्फ 1 इंच या आधा इंच बढ़ता है साल में से। ये केव के ऊपर जो है ना पेड़ पौधे से बनते हैं, उससे जो पानी आता है यहाँ पे पानी का ड्रॉप होता है साल के सी वाटर में जो कोरल्स होते हैं ना, कोरल्स हाँ अंदर में 2 नेचुरल हॉल देखने को मिलेगा, उसे सिंक हॉल कहते हैं। जब केव के अंदर बहुत ज्यादा भीड़ हो जाता है तब ऑक्सीजन हमें ऐसे मिलता है। और जहाँ जहाँ पे सनलाइट और एयर वाटर पड़ती है वहाँ देखो सनलाइट এখানে আপনাদের গাইড আপনাদেরকে চুনাপাথর দ্বারা তৈরি হওয়া বিভিন্ন রকমের জিনিস দেখাবে, যেরকম ঝাড় লণ্ঠন, অক্টোপাস, কোরাল। কিন্তু চুনাপাথরের গুহার ভিতরে এই রকম কোনো আকৃতি কিন্তু এইভাবে তৈরি হয় না, এটা আপনার কল্পনা। চুনাপাথর দ্বারা যে সমস্ত জিনিসগুলি তৈরি হয়েছে তাদেরকে আপনি কেমন ভাবে কল্পনা করছেন তার উপরই নির্ভর করে এগুলোর গঠন। जहाँ पे व्हाइटनेस जहाँ पे ज्यादा दिख रहा है ना, वो सारे जो न्यू फॉर्मेशन है, नया बन रहे धीरे धीरे करके। এখানে দেখুন চুনাপাথরের দ্বারা এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমাদের গাইডের বক্তব্য অনুযায়ী আগে এই গুহাতে আরো যাওয়া যেত, কিন্তু এখন রাস্তাটা এখানেই বন্ধ হয়ে গেছে। এই রাস্তাটার মুখে চুনাপাথর তৈরি হয়ে গেছে, ফলত এখন আর আমরা এরপরে যেতে পারবো না। কি সুন্দর পাখি ডাকছে।
এখন আমরা ফিরছিলাম। আসার সময় আমরা এই পর্যন্ত কিন্তু নৌকা করে এসেছিলাম। এখন আমরা সামনে থেকে নৌকা ধরবো। এখন আর নৌকায় ম্যানগ্রোভের ভিতর দিয়ে যাব না, ব্রিজ দিয়ে যাব। এখানে ব্রিজের উপর দিয়ে যেতে যেতে দুপাশের ম্যানগ্রোভ অরণ্যের দৃশ্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। এখানে ম্যানগ্রোভের অরণ্য ভীষণই সুন্দর ছিল। ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে এই ব্রিজের উপর দিয়ে যেতে ভীষণই ভালো লাগছিল। আর এইভাবেই ম্যানগ্রোভ অরণ্যের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে পৌঁছে গেছিলাম সেই জায়গায়, যেখান থেকে আবার আমাদেরকে নৌকা ধরতে হবে ফিরে যাওয়ার জন্য। এখানে প্রচুর টুরিস্ট আসেন এবং সকলের নৌকা কিন্তু আলাদা, তাই আপনাকে আপনার নৌকার নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে। যেমন আমাদের বোটের নাম ছিল রুদ্রাঙ্গী। এক এক করে এখান থেকে সমস্ত ভ্রমণার্থীরা বেরিয়ে পড়ছিলেন। অবশেষে আমাদের বোটে আমরাও বেরিয়ে পড়লাম। নৌকা আপনাকে যেখান থেকে নিয়েছিল সেখানেই কিন্তু নামাবে। যেখানে নামলাম নৌকা থেকে, সেখান থেকেই আবার গাড়ি করে আমরা এখন যাচ্ছি মাড ভলক্যানো দেখতে। যেখানে আপনি নৌকা থেকে নামবেন সেখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, যে কোনো গাড়ি নিতে পারেন। এখানে সব গাড়ির ভাড়া একই থাকে। আমাদের সময় ভাড়া ছিল 1000 টাকা। বারাটাঙে চুনাপাথরের গুহা দেখতে যাওয়ার জন্য নৌকার বুকিং আপনাকে অ্যাডভান্স করলেও করতে হতে পারে, কিন্তু মাড ভলক্যানো যাওয়ার জন্য আপনাকে কখনোই অ্যাডভান্স বুকিং করার দরকার পড়বে না। এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে যেগুলো শুধুই এই মাড ভলক্যানো যাচ্ছে। এখানে গাড়ির ভাড়া অর্থাৎ এই 1000 টাকা কিন্তু ফিক্সড। আপনি এখন যদি একটাই ফ্যামিলি যান তাহলে আপনাকেই সেই 1000 টাকা পে করতে হবে। আর 2 বা 3টে ফ্যামিলি যেতে পারলে এই 1000 টাকাই আপনাদের মধ্যে ভাগ হয়ে যাবে। পৌঁছে গেছি মাড ভলক্যানো, কিন্তু আপনাকে এখানে একটু সাবধানে থাকতে হবে। এখন আমরা এগোচ্ছি মাড ভলক্যানো দেখার জন্য। আমাদের ড্রাইভার এখানে আমাদের সঙ্গে একটি জালি কাজ করেছিলেন। উনি এখানে আমাদেরকে একটা গাড়িতে উঠিয়ে দেন যেখানে অলরেডি আরেকটি ফ্যামিলি ছিল, আর আমাদেরকে বলেন 750 টাকা দিতে হবে। যখন আমরা ওনাকে বলি যে গাড়ির ভাড়া তো 1000 টাকা আর অলরেডি গাড়িতে আরেকটা ফ্যামিলি আছে, তো আমরা 750 টাকা কেন দেব, তখন উনি আমাদেরকে বলেন গাড়ির ভাড়া 1500 টাকা। মাড ভলক্যানো অবধি যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর। আপনাকে একবার রাস্তাটা দেখাই। এখন আমরা যাচ্ছি মাড ভলক্যানো দেখতে। আমার চারদিকে অরণ্যের সমাবেশ, অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গাটাও। আমরা যখন নৌকা করে চুনাপাথরের গুহা দেখতে যাচ্ছিলাম তখন আমাদের সঙ্গে আরেকটি ফ্যামিলি ছিলেন, আর ওনারা যখন মাড ভলক্যানো দেখতে এসেছিলেন তখন ওনাদের সঙ্গে আমাদের দেখা হয় এবং আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি যে ওনাদের গাড়ি কত টাকা নিয়েছে। তো ওনারা আমাদেরকে বলেন যে 1000 টাকাই নিয়েছে, কারণ 1000 টাকাই এখানে ভাড়া, ফিক্সড প্রাইস। যখন আমরা আমাদের ড্রাইভারকে আমাদের এই ফ্রেন্ডের 1000 টাকায় গাড়ি বুক করে আসার কথা জানালাম, তখন হঠাৎই আমাদের ড্রাইভার বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা 500 টাকাই দেবেন। দেখুন, এটি হলো মাড ভলক্যানো। এখন আমরা এখানে প্রবেশ করব। তার আগে পর্যন্ত আমাদের ড্রাইভার আমাদেরকে গাড়ির ভাড়া 1500 টাকা বলে 750 নেওয়ার প্ল্যান করেছিলেন। যাই হোক, ড্রাইভার নিয়ে ঘুরলে একটু চোখ কান খোলা রেখে ঘুরবেন।
এটি হলো মাড ভলক্যানো। আমরা পরে জানতে পারলাম আমাদের সঙ্গে গাড়িতে আরেকটা যে ফ্যামিলি ছিল ওনারা প্যাকেজ বুক করে এসেছিলেন, অর্থাৎ ওই গাড়ির 1000 রুপিস ওনাদের প্যাকেজে অলরেডি ইনক্লুডেড ছিল, মানে ওনারা একাই ওই 1000 টাকা পে করে দিয়েছিলেন। তারপরেও আমাদের ড্রাইভার আমাদের থেকে যে 750 টাকা এক্সট্রা নেবেন বলেছিলেন, যেটা পরে 500 টাকা নিলেন, ওটা ওনাদের এক্সট্রা ইনকামের জন্যই করেছিলেন। অর্থাৎ ওই ফ্যামিলি যে 1000 টাকা পে করেছিলেন সেটা ওই গাড়ির ড্রাইভার পেলেন, আর আমরা যে 500 টাকা পে করলাম তা আমাদের গাড়ির ড্রাইভার এবং ওই ফ্যামিলির গাড়ির ড্রাইভার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন। এখানে সবচেয়ে ভালো অপশন এটাই হবে, যখন আপনারা নৌকায় যাবেন সেখানেই 2-3টে ফ্যামিলি কথা বলে নিজেদের মধ্যে একটা গাড়ি বুক করে নেবেন মাড ভলক্যানো আসার জন্য। সেক্ষেত্রে আপনি যদি এই গাড়ির 1000 টাকা 2টো ফ্যামিলি বা 3টে ফ্যামিলি মিলে ভাগ করে পে করেন তাহলে আপনার খরচটা একটু কমবে। যদি আপনি আপনার ড্রাইভারকে ইনফর্ম করেন এই ব্যাপারে, তাহলে আপনার ড্রাইভার আপনাকে কোনো প্যাকেজ বুক করা লোকের সঙ্গে পাঠিয়ে দেবে এবং সেই টাকাটা আপনার ড্রাইভার এক্সট্রা ইনকাম করে নেবে। আমরাও এরকমই প্ল্যান করেছিলাম। আমরা নৌকায় 2টো ফ্যামিলি কথা বলে নিয়েছিলাম যে আমরা 2টো ফ্যামিলি একসঙ্গে মাড ভলক্যানো দেখতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি, কারণ মধ্যেখানেই আমাদের ড্রাইভার আমাদেরকে কনভিন্স করে দিয়েছিল। যাই হোক, এই মাড ভলক্যানো দেখে আমরা খুব স্যাটিসফাইড হয়েছিলাম। দেখুন, এই পুরো জায়গাটাই কিন্তু মাড ভলক্যানো। ভারতবর্ষের একমাত্র মাড ভলক্যানো এই বারাটাঙ্গেই আছে। যাই হয়ে যাক না কেন, বারাটাঙ্গেলে মাড ভলক্যানো অবশ্যই আসবেন। আমরা এখন মাড ভলক্যানো দেখে ওই একই গাড়িতে ফেরত চলে এসেছি, আর এখন আমরা পুনরায় কার্গো জাহাজে উঠে পড়েছি। এই কার্গো জাহাজে ভাড়া লাগে 12 টাকা প্রতিজন। এই কার্গো জাহাজে করে এখন আমরা বারাটাং দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ার দ্বীপে ফেরত আসছি। এই কার্গো জাহাজে মানুষের বসার জন্য যেরকম প্রচুর জায়গা আছে, তেমনি এখানে আরো অনেক জিনিসের জন্য প্রচুর জায়গা আছে, যেরকম বাস, ট্রাক, 2 হুইলার, কার, ট্যাক্সি, প্রচুর জিনিস এই কার্গো জাহাজে করে আমাদের সাথেই যাচ্ছে। যাওয়ার সময় আমরা উপরের ডেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, আর ফেরার সময় আমরা নিচের ডেকে বসে যাওয়ার জায়গা পেয়ে গেছি। দুটো অভিজ্ঞতাই কিন্তু অসাধারণ। আজকের এই বারাটাং দ্বীপের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ আসি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।